প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় হাঁটুর লিগামেন্ট ইনজুরি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান ১৯৬০ সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ডক্টর স্বাক্ষর আজকের আয়োজনের জন্য। হাঁটুর লিগামেন্ট ইনজুরি, অনেকে আসলে লিগামেন্ট ইনজুরি এই বিষয়টির সাথে পরিচিত। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে হাঁটুর লিগামেন্ট ইনজুরি বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ ডক্টর স্বাক্ষর। হাঁটুতে 4টি লিগামেন্ট আছে প্রধানত, এবং 2টো মেনিসকাস থাকে প্রতি হাঁটুতে। ক্রুশিয়েট লিগামেন্ট আছে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র, এবং 2টো মেনিসকাস আছে, এটাই প্রাধান্য, ল্যাটারাল মিডিয়াল মেনিসকাস। তো যারা খেলাধুলা করে, এবং আমাদের দেশে খেলাধুলা এখন অত্যন্ত পপুলার, বিশেষ করে ক্রিকেট, হকি এবং ফুটবল, এবং অনেকে ইদানিং কাবাডিও খেলে থাকে। এই ধরনের যারা খেলাধুলা করে, তাদের খেলাধুলা করার সময় অনেক সময় হাঁটুটার টুইস্টিং ইনজুরি হয়, অর্থাৎ ঘুরে যাওয়ার এক ধরনের ইনজুরিতে পড়ে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে ক্রুশিয়েট লিগামেন্ট, যেটা অ্যান্টেরিয়র অথবা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা ইনজুরি হয়ে যায়। এবং অনেক সময় ওর সাথেই মেনিসকাস, যেটা কার্টিলেজ আছে 2টা হাড়ের মাঝখানে হাঁটুতে, সেগুলো ইনজুরি হয়। তো এগুলা যে খুব আনকমন তা না, এটা অনেক সময় হয়। এবং সবচাইতে সমস্যা হচ্ছে যে এগুলা আইডেন্টিফিকেশন বা ডায়াগনোসিস অনেক সময় হয় না। প্রধান কারণ হচ্ছে যে এক্সরে করলে হাঁটুর যে লিগামেন্ট ইনজুরি হয়েছে এটা ধরা পড়ে না। সো আইডেন্টিফিকেশন বা ডায়াগনোসিস করাটাও যেমন জরুরি, এবং লিগামেন্ট ইনজুরি হলে শনাক্তকরণ করে তার চিকিৎসাও জরুরি। এই লিগামেন্টগুলোর কাজ মূলত কি? হাঁটুর যে স্ট্যাবিলিটি, আমরা যখন হাঁটা চলা করি বা সিঁড়িতে উঠি নামি বা বিভিন্ন দৌড়ঝাঁপ করি, তখন হাঁটুর একটি স্ট্যাবিলিটি দরকার। অর্থাৎ উপরে যে ফিমার এবং নিচে যে টিবিয়া আছে, এটার সাথে সংযোজক যে স্ট্যাবিলিটিটা মেনটেন করে এই লিগামেন্টগুলো। এবং অনেক সময় ধরেন উপর থেকে পড়ে যায়, তার ভিতরে এক ধরনের শক থাকে, মানে শক ট্রান্সমিট করে, এটার অ্যাবজর্পশন করে হচ্ছে হাঁটুর ভিতরে অবস্থিত যেটা মেনিসকাস আছে সেটা। সো হাঁটুর লিগামেন্ট যেমন স্ট্যাবিলিটি দেয়, তেমনি শক অ্যাবজর্ব করার জন্য হাঁটুর ভিতরে যে কার্টিলেজ আছে, যেটার নাম মেনিসকাস, সেটাও জরুরি। একজন ব্যক্তি আসলে কিভাবে বুঝবেন যে তার এই যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়েছে, কি কি লক্ষণ উপসর্গ দেখে তিনি বুঝবেন? জি ধন্যবাদ। সাধারণত যখন ইনজুরি হয় সাথে সাথে পড়ে যায়, তো সে পড়ে যাওয়ার পরে সে যখন উঠতে চাবে সে সময় তার ডিফিকাল্ট হবে। 2 নম্বর হচ্ছে পড়ে যাওয়ার পরে অনেক সময় হাঁটু ফুলে যায়, এবং সেটা ক্ষেত্রে আমরা সাধারণত ইফিউশন বলি। 3 নম্বর হচ্ছে যে এই যে ব্যথাটা, এই ব্যথাটা কিছুদিন পরে যখন ফুলা কমে যায়, তখন দেখবে যে সিঁড়িতে উঠতে বা সিঁড়িতে নামতে গিয়ে তার ইনস্ট্যাবিলিটি হয়, অথবা ঘুরে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। এভাবে সাধারণত রুগীরা বুঝতে পারে যে তার হাঁটুতে কিছু লিগামেন্টের সমস্যা হয়েছে। কিন্তু আমরা যখন করি, আমরা তার ইতিহাস নেই, তার পরীক্ষা নিরীক্ষা করি। আমাদের কিছু টেস্ট আছে, ড্রয়ার টেস্ট, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বা ম্যাকমারি টেস্ট আছে। সেই সমস্ত টেস্টগুলো করে আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়েছে। এরপরে যদি আমাদের সন্দেহ হয়, আমরা এরপরে MRI করি, এবং MRI করার পরে রেডিওলজিক্যালি বুঝতে পারি যে তার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়েছে। তখন ক্লিনিক্যালি এবং রেডিওলজিক্যালি দুটোর সমন্বয় সাধন করে আমরা ডায়াগনোসিস করি তার হাঁটুর লিগামেন্ট ইনজুরিটা। অনেক সময় খেলতে গিয়ে বা পড়ে গেলে কি হাঁটুর লিগামেন্ট ইনজুরি হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। যদি বেকায়দায় পড়ে যায়, মনে করেন আপনার সিঁড়ি থেকেও পড়ে গেলেও অনেক সময় লিগামেন্ট ইনজুরি হয়। যদি হাঁটুর টুইস্টিং ইনজুরিটা হয় এবং বেকায়দায় যদি পড়ে,
তাহলে অবশ্যই হতে পারে লিগামেন্ট ইনজুরি। তাৎক্ষণিকভাবে কি করণীয় স্যার? প্রাথমিকভাবে আমাদের ইমিডিয়েটলি রেস্ট দেই, আইস অ্যাপ্লিকেশন করি এবং ইমোবিলাইজেশন করে রাখি, তার মানে যাতে করে নড়াচড়া না হয় সেটা। এবং এটা ফুলে যাওয়া বা প্রাথমিক প্রদাহ বা ইনফ্লামেশন যেটা হয় এটা প্রায় 2 থেকে 3 সপ্তাহ থাকে। যদি লিগামেন্ট ইনজুরিটা একটু মারাত্মক হয়, তখন 3 সপ্তাহ পরে আমরা তার লিগামেন্ট ইনজুরির যে টেস্টগুলো আছে, ক্লিনিক্যাল টেস্ট, সেগুলো আমরা করে আমরা অনুধাবন করি যে তার লিগামেন্ট ইনজুরি আছে। এবং তারপরে রেডিওলজিক্যালি যে এমআরআই করি, তারপর আমরা কনফার্ম হই যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি আছে। কোন পরীক্ষাগুলো একেবারে তাৎক্ষণিকভাবে করতে হবে, কোন পরীক্ষাগুলো আসলে কিছুদিন পরে করতে হবে? তাৎক্ষণিকভাবে আমরা এক্সরে করি, কারণ হাঁটুতে যে লিগামেন্ট ইনজুরি ছাড়াও তো ফ্র্যাকচার হতে পারে। সেজন্য প্রথমে আমরা এক্সরে করে বুঝি যে তার ফ্র্যাকচার হয়েছে কিনা, তারপরে আমরা ফ্র্যাকচার হলে তার ট্রিটমেন্ট করি। কিন্তু লিগামেন্ট ইনজুরি সাধারণত ফুলে গেলে বা যদি থেতলে যায় বা ইনফ্লামেশন হয়, সেই মুহূর্তে আমরা অনেক সময় আমরা ক্লিনিক্যালি জাজ করতে পারি না যে লিগামেন্ট ইনজুরি হয়েছে। সেজন্য আমরা 2 থেকে 3 সপ্তাহ পরে আমরা সাধারণত হাঁটুর লিগামেন্ট ইনজুরি বোঝার জন্য এমআরআই ইনভেস্টিগেশনটা করে থাকি। লিগামেন্ট ইনজুরি হয়ে এই যে অনেকদিন অপেক্ষা করছে, সেক্ষেত্রে আসলে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন কিনা? না, আমরা সাধারণত রেস্ট বা প্রাথমিক চিকিৎসা যদি আমরা ঠিকভাবে করেই, তাহলে পরবর্তীতে আমরা কোনো ক্ষতি হয় না। কিন্তু যদি কারো লিগামেন্ট ইনজুরি হওয়ার পরেও হয়তো পার্শিয়াল ইনজুরি হয়, প্রাথমিক লিগামেন্ট ইনজুরি, কিন্তু সে হয়তো জানে না, সে আবার খেলতে যায়, তখন ফুল টিয়ার বা পুরোপুরি লিগামেন্ট ইনজুরি হয়ে যায় অনেক সময়। নিশ্চয়ই স্যার। হাঁটুর লিগামেন্ট ইনজুরি হওয়ার পর আপনার কাউন্সিলিং কীভাবে করেন? হ্যাঁ, হাঁটুর লিগামেন্ট ইনজুরির হওয়ার পরে প্রথমে আমরা তাকে বুঝাই যে এখানে ক্রুশিয়েট লিগামেন্ট, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট আছে, এখানে মেনিসকাস আছে, এবং সে ইনজুরির যে হিস্ট্রি দেয় তার সাথে কোঅর্ডিনেট করে আমরা বলি যে এভাবে আপনার এই লিগামেন্ট ইনজুরি হয়েছে। আমরা তখন এমআরআইকে বুঝাই যে এই যে লিগামেন্ট ইনজুরি এমআরআইতে হয়েছে। এরপরে আমরা বলতে থাকি যে তার চিকিৎসা দরকার, এবং যদি ফুল টিয়ার হয় তাহলে আমরা আর্থ্রোস্কোপিক এসিএল বা পিসিএল রিকনস্ট্রাকশন করি। যদি মিডিয়াল কোল্যাটারাল বা ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট ইনজুরি হয়, সেগুলো আমরা ইনজুরির যে সার্জারি, সেগুলো আমরা কাউন্সিলিং করি। অনেক সময় তার পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন যে লাগে, এই লিগামেন্ট রিকনস্ট্রাকশন পরে যে দীর্ঘমেয়াদী রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি লাগে, সেগুলো সম্পর্কেও আমরা সবাই কি স্যার একেবারে অপারেশনে যেতে রাজি হয় কিনা? সবাইকে যে অপারেশন করতে হয় তাও না, এটা তার প্রফেশন বেসড একটা অপারেশন। সে যদি খেলাধুলা করে, সে যদি স্পোর্টস অ্যাক্টিভিটিস করে, তাহলে আমরা তার অপারেশন করি। কিন্তু সে যদি সেডেন্টারি ওয়ার্কার হয়, যে যেমন সে আসলো, তার বয়স 35, এখন তার লিগামেন্ট ছিঁড়েছে, আমরা অনেক সময় তার সেডেন্টারি জীবন যে লাইফস্টাইলটা, সেটা কনসিডার করে অনেক সময় আমরা করি না। কিন্তু অনেক সময় করি এই জন্য যে যদি না করি তাহলে আর্লি অস্টিওআর্থ্রাইটিস হয়। অস্টিওআর্থ্রাইটিস মানে হচ্ছে হাঁটুর ক্ষয়। সেজন্য আমরা অনেক সময় সার্জারির দিকে বেশি যাই, এবং তার যদি কোমরবিডিটি, কিডনি সমস্যা বা হার্টের সমস্যা বা লাংসের সমস্যা বা বিভিন্ন ডায়াবেটিসের সমস্যা যদি থাকে, তাহলে আমরা অনেক সময় তাকে এই ধরনের অপারেশন করি না। হাঁটুর লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে, বিশেষত সার্জিক্যাল ট্রিটমেন্ট কী কী রয়েছে? আগে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে ওপেন সার্জারি করা হতো, এখন বাংলাদেশে এটা আর্থ্রোস্কোপিক সার্জারি দ্বারা এটা সম্পন্ন হয়। যেমন আমাদের এসিএল ইনজুরিটা খুবই কমন, এবং অনেক এসিএল বাংলাদেশে এখন অনেকই হয়, এবং তার চিকিৎসাটাও এখন অনেক আর্থ্রোস্কোপি বিভিন্ন জায়গায় এটা চলে গেছে। ঢাকা সহ পেরিফেরি, ঢাকা, সিলেট, রাজশাহী এবং ময়মনসিংহ এবং বড় বড় জেলায় সব জায়গায় এখন আর্থ্রোস্কোপি মেশিন অ্যাভেলেবেল হয়ে গেছে। সেজন্য এটা করা হয় সিম্পল ল্যাপারোস্কোপিক মেথডে, অর্থাৎ ছিদ্র করে আর্থ্রোস্কোপিক যে ক্যামেরা ঢুকিয়ে এবং লিগামেন্ট রিকনস্ট্রাকশন আন্ডার ক্যামেরা গাইডেন্সে বা আর্থ্রোস্কোপিক গাইডেন্সে, এই সার্জারিটা অত্যন্ত
সাকসেসফুলি সম্পন্ন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এবং অপারেশন পরবর্তীতে যেটা এসেনশিয়াল সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন, সেটাও এখন আমাদের দেশে অ্যাভেলেবেল হয়ে গেছে। সুতরাং যত্রতত্রভাবে বিদেশে চলে যাওয়া এই ধরনের সার্জের জন্য আমার মনে হয় এটা এখন আর প্রয়োজন পড়বে না। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। হাঁটুর লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে অপারেশনের কথা আপনার কাছ থেকে আমরা শুনছিলাম, পরবর্তীতে ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কিনা? আমরা জানি যে কোনো জয়েন্টের অপারেশন করা হলে তার পার্শ্ববর্তী যে মাসেলস, টেন্ডন বা অন্যান্য স্ট্রাকচার আছে তার অ্যাক্টিভিটির লেভেলকে উন্নতি করার জন্য অবশ্যই ফিজিওথেরাপি প্রয়োজন। এবং যারা খেলাধুলা করে তাদের দীর্ঘমেয়াদী রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বা ফিজিওথেরাপি প্রয়োজন। এবং এটা একটা প্রোটোকল অনুযায়ী করা হয়। প্রথম 7 দিন বা দ্বিতীয় 15 দিন বা প্রথম মাসে একরকম, দ্বিতীয় মাসে আর এক রকম, তৃতীয় মাসে এভাবে একটি প্রোগ্রাম বেস ফিজিওথেরাপি করে তার হাঁটুকে পুনরায় আগের অবস্থায় নিয়ে আসা হয়। নিশ্চয়ই স্যার, আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টের কথা আপনার কাছ থেকে শুনছিলাম। লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে অপারেশন না করে ট্রিটমেন্ট করবার কোনো উপায় রয়েছে কিনা? সাধারণত যাদের ডায়াবেটিস বা কোমরবিডিটি আছে বা যারা খুবই সেডেন্টারি ওয়ার্কার, যাদের ওই ধরনের লাফঝাপ বা দীর্ঘ হাঁটাহাঁটি প্রয়োজন পড়ে না, তাদেরকে অনেক সময় আমরা করে থাকি, অথবা অনেকে রাজি হয় না অপারেশনের রিস্ক নিতে। তো আমরা সাধারণত মাসেল বিল্ডিং এক্সারসাইজ করি বা মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করি। আমাদের হাঁটুর আশেপাশে কোয়াড্রিসেপস বা হ্যামস্ট্রিং বা অ্যাডাক্টার বা অ্যাবডাক্টার যে মাসেলস আছে সেগুলো স্ট্রেংথেনিং এক্সারসাইজ করি। এরপরে আমরা জয়েন্ট মোবিলাইজিং এক্সারসাইজ বা জয়েন্টকে মুভ করার যে এক্সারসাইজ এগুলো আমরা করে থাকি। তো আরও যদি অনেক সময় সমস্যা থাকে তাহলে আমরা স্পোর্টস কিছু, তার সাথে যে সাইক্লিং করা বা একটু দৌড়ানো বা এইসব কাজও আমরা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে আমরা ইনক্লুড করে থাকি। ফলো আপটি আমরা কিভাবে নিশ্চিত করতে পারি স্যার? ধন্যবাদ। যাদের ব্যথা, প্রথমে আমরা ব্যথা কমানোর ফলো আপটা করি, আস্তে আস্তে ব্যথা কমে যায়। তারপর রিহ্যাবিলিটেশনের ফলো আপ প্রতি 15 দিন অন্তর অন্তর তার মাসেল বিল্ডিং এক্সারসাইজ। কারণ হাঁটুর যাদের পুরনো লিগামেন্ট ইনজুরি থাকে তাদের মাংস শুকিয়ে যায়, যে মাসেল ওয়াস্টিং থাকে, সেই মাসেল ওয়াস্টিংটা কিভাবে ওভারকাম করতেছে। অথবা যাদের বিশেষ করে যাদের খেলাধুলা করবে তাদের মোবিলাইজেশনটা, হাঁটুর বেন্ডিংটা পারফেক্ট হলো কিনা, তা সে এখন আগে যেমন হাঁটতে পারতো ওইভাবে হাঁটতে পারে কিনা, বা দৌড়াতে পারে কিনা, বা কখন আমি খেলাধুলায় তাকে পারমিশন দেব, সব কিছু মিলিয়ে আমরা ফলো আপ করি। হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে আমরা আপনার কাছ থেকে আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে। অনুষ্ঠানের এর পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। রমজান মাসে বেশিরভাগ মানুষের যে সমস্যা দেখা যায় সেটা হলো অ্যাসিডিটি বেড়ে যায় বা গ্যাস্ট্রিকের সমস্যা হয়। এই সময় দেখা যায় যে অনেকে 1 থেকে 2টার বেশি মেডিসিন খান, তা না হলে যেন তাদের শরীর ঠিকই হয় না। কিন্তু রোজা রেখেও আপনার অ্যাসিডিটি কমার কিন্তু খুব ভালো একটা সুযোগ আছে। কীভাবে জানেন? এক তো আপনি নিয়মিত রোজা রাখবেন, দ্বিতীয়ত আপনার সেহরি এবং ইফতারের খাবারটা কেমন হবে সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার অ্যাসিডিটির মাত্রা কমবে কিনা। তো প্রথমত আমি যেটা বলবো যে সেহরিতে আপনি ভাত রাখার চেষ্টা করবেন, এর মধ্যে আপনি চেষ্টা করবেন একটু সবজি রাখার। শাক এই মুহূর্তে একটু অ্যাভয়েড করাই ভালো। শাক খেলে আপনি রাতের বেলা খেতে পারবেন, কিন্তু সেহরির টাইমে একটু অ্যাভয়েড করবেন। মাছ বা মাংস রাখতে পারেন, আর ডাল জাতীয় খাবারটাও সেহরিতে অ্যাভয়েড করাই ভালো। এবার আসি ইফতারের কথায়। আমাদের নবীজির যে সুন্নাত সেটা সবাই পালন করে থাকেন, যে প্রথমে 1টি বা 2টি করে খেজুর খেয়ে থাকেন। এরপরে আপনি যেটা করবেন, যে শরবতটা সিলেক্ট করবেন সেটা চেষ্টা করবেন ইসুপগুলের ভুসি পান করার। হ্যাঁ, অনেকে যেটা করেন যে অনেক আগে থেকে ইসুপগুলের ভুসি ভিজিয়ে রাখেন এবং 2 থেকে 3 ঘন্টা পর বা অনেকে পরের দিনও খান। এক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি কার্যকরী হবে না। অবশ্যই সাথে সাথে গুলিয়ে তারপর খেতে হবে। তারপর ভাজা পোড়া যতটা সম্ভব হয় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অ্যাপেল রাখতে পারেন বা পেয়ারা রাখতে পারেন, যেটা কিনা ডাইজেশনের
ডাইজেশনের ক্ষেত্রে হজমেও সাহায্য করে এবং যেটা খুবই আরামদায়ক। তো যাদের কিনা অ্যাসিডিটি আছে তারা রেগুলার অ্যাপেল বা পেয়ারা খেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে ছোলা যতটুকু সম্ভব মানে অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন, কারণ অনেকের যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু ছোলা বেশ সমস্যা কারণ হয়ে দাঁড়ায়। আর অবশ্যই রেগুলার পানি পান করবেন, এই বিষয়টি অনেক উপকারী। আরেকটি বিষয় হলো যে তারাবি নামাজের পর আপনারা একটু টক দই খাবারের লিস্টে রাখতে পারেন, কারণ টক দইয়ে আছে প্রোবায়োটিক যা খাবার হজমে সাহায্য করে এবং অ্যাসিডিটির মাত্রা কমায়। আরেকটা বিষয় হলো যে অবশ্যই খাবারের লিস্টে পেঁপে, লাউ, চাল কুমড়া, ধুন্দল বা পটল এগুলো একটু ঝোল করে মাছ করে খেতে পারেন। তাহলে যেটা হবে যে আপনার যেমন হজম শক্তি বাড়বে তেমন অ্যাসিডিটির মাত্রাও কিন্তু কমে আসবে। আর আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার যতটা সম্ভব আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং আমি বলবো কি পুরোপুরি অ্যাভয়েড করতে, তাহলে কিন্তু আপনি ভালো এবং সুস্থ থাকবেন। হাঁটুর লিগামেন্ট ইনজুরির অপারেশন করবার পর আসলে একেবারে পুরোপুরি সুস্থ হতে কতদিনের মতো সময় লাগে? প্রাথমিক ব্যথা কমে যায় 7 দিনে, তারপরে তার মাসেল বিল্ডিং এক্সারসাইজ যাদের পুরনো রোগী বা 1 বছর বা 2 বছর পরে এসেও যারা করে তাদের 1.5 মাস তার ফিজিও লাগে, বা একদম সে যদি আবার পুনরায় খেলতে চায় তাহলে অনেকে 3 থেকে 6 মাস তার ফুল ফ্লেজড ফিজিওথেরাপি প্রয়োজন হয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ ডাক্তার স্বাক্ষর। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এন্ডোমেট্রিওসিস আমরা দেখছি যে মানে এর প্রকোপটা দিন দিন হয়তো বেড়েই যাচ্ছে। এর কারণ হতে পারে যে মানুষ এখন অনেকটা সচেতন বা বুঝতে শুরু করেছে আসলে যে এন্ডোমেট্রিওসিস নামে আলাদা একটা ডিজিজ আছে, বা এটা যে সব বয়সের মানুষকে অ্যাফেক্ট করতে পারে, একদম পিউবার্টি থেকে শুরু করে দেখা যাচ্ছে যে মেনোপজ পর্যন্ত, এবং এক একটা বয়সে মেয়েদের সিমটমটা এক এক ধরনের হয় বা তাদের কষ্টটা এক একভাবে আমাদের কাছে আসে। তো তার সঙ্গে সঙ্গে মানে ইনভেস্টিগেশনও আমরা বলবো যে বেশ মানে এখন হেল্পফুল, যার জন্য এটা কিন্তু এখন আমরা অনেক বেশি পেয়ে থাকি। আর এই সচেতনতা তৈরি করার জন্য মার্চ মাসটাকে কিন্তু পুরোটাই পালন করা হয় এন্ডোমেট্রিওসিস মাস হিসাবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।